হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুভি এক্সপ্লেইনড নিউ। তো আজকে আমি এক্সপ্লেন করব কেজিএফ খ্যাত ডিরেক্টর প্রশান্ত নীলের মুভি সালার। আর এই মুভিটি এতই অসাধারণ আর টানটান উত্তেজনায় ভরপুর যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুভিটি আপনাদের কাছে ভালো লাগবেই লাগবে। মুভিটি এতই লম্বা আর মুভিটিতে এত এত ক্যারেক্টার যে আপনার মনে হবে হয়তোবা মুভিটি মাথার উপর দিয়ে চলে গেল, হয়তোবা আপনাদের মাথা ঘুরেও যেতে পারে। আর তাই আমি আপনাদের জন্য সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মুভিটি এক্সপ্লেন করেছি। প্লিজ মুভিটি স্কিপ করবেন না। মুভিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে মুভিটি দেখা শেষে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন, আর তাহলেই আমার কষ্ট সার্থক হবে। তো আর বকবক না করি, চলেন চলে যাই মুভির মেইন পার্টে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল এলাকা খানসারের দৃশ্য। এটা হচ্ছে দেবা, আর দেবা হচ্ছে আমাদের এই মুভির মেইন পার্ট, মানে আমাদের মুভির হিরো। দেবা একটি সাধারণ ঘরের ছেলে, আর তারই প্রাণের বন্ধু হচ্ছে এই খানসারের রাজার ছেলে, যার নাম ভারদা। দেবা ভারদাকে এতটাই ভালোবাসতো যে সে ভারদার জন্য তার নিজের জীবনটাও দিয়ে দিতে পারবে। আর এটা হচ্ছে ভারদার সৎ ভাই, এর নাম হচ্ছে রুদ্রা। আর ভারদা ছিল রুদ্রার দুই চোখের কাঁটা। সে শুরু থেকেই ভারদাকে একদমই সহ্য করতে পারে না। আর রুদ্রা একদিন ভারদার কাছ থেকে তার নোজ রিং ছিনিয়ে নেয়, যেটা তাদের রাজকীয় প্রতীক ছিল। এটা যখন দেবা জানতে পারে, দেবা তখন ভারদাকে নিয়ে রুদ্রার কাছে যায়। রুদ্রা তখন বলে, আমি এটা তখনই দিব যখন তুই বা তোর বন্ধু এই পালোয়ানকে মেরে মাটিতে ফেলে দিতে পারবি। তো কথা হচ্ছে এত ছোট একটা ছেলে এত বড় দানবের মতো একটা লোকের সাথে কিভাবে পারবে। যাই হোক, ছোট ভেবে এই ছেলেকে কেউ হালকাভাবে নিবেন না। শক্তি যেখানে হার মানে সেখানে বুদ্ধির কিন্তু জয় হয়। আর তাই দেবা এই পালোয়ানকে হারানোর জন্য একটা বুদ্ধি আটে। দেবা প্রথমে একটি ইলেকট্রিক লাইন কেটে নেয়, আর তারপর এই পালোয়ানের কাছে গিয়ে তাকে রাগাতে থাকে। পালোয়ানটি যখন রেগে দেবাকে মারতে যাবে, ঠিক তখনই দেবা সেই ইলেকট্রিক তারটাকে আঁকড়ে ধরে, আর নিজে শর্ট খাওয়ার সাথে সাথে পালোয়ানটিকেও শর্ট দিয়ে একদম মাটিতে ফেলে দেয়। এই কাহিনী দেখে উপস্থিত সবাই একদম ঘাবড়ে যায়। রুদ্রা বলেছিল পালোয়ানকে ফেলতে পারলেই নোজরিং তার, আর তাই রুদ্রা তাড়াতাড়ি দেবাকে তার নোজরিং দিয়ে দেয়। আর এখানেই আমরা বুঝতে পারি যে এই ছেলে সাধারণ কেউ না, সে চাইলেই তার বন্ধুর জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে। আর এভাবেই হাসতে খেলতে কেটে যায় কিছুদিন। হঠাৎ একদিন খানসারে গৃহযুদ্ধ লাগে, আর এই গৃহযুদ্ধে হেরে যায় দেবাদের দল, যার ফলস্বরূপ ভারদার বাবার লোকজন এসে দেবার মাকে দেবার সামনেই নিপীড়ন করতে চায়। আর তখনই ভারদা সেখানে উপস্থিত হয়ে সবাইকে থামতে বলে, কিন্তু তারা জানায় এই নিয়ম তার বাবাই করেছিলেন। তখন ভারদা তার হাতের একটি কড়ি ওই লোককে খুলে দিয়ে বলে, আজ থেকে আমার একটি টেরিটরি তোমার, মানে ভারদার নামের একটি অঞ্চল ওই লোকটাকে দিয়ে দেয় বন্ধুর মাকে বাঁচানোর জন্য। এই ঘটনার পরে দেবার মা সিদ্ধান্ত নেয় এই এলাকা ছেড়ে তারা দূরে কোথাও চলে যাবে। সেই সাথে সাথে দেবাকে প্রতিজ্ঞা করায় ভুলেও কোনো দিন যেন এই খানসারে সে পা না দেয়। কিন্তু দেবা তার মার কথা না শুনে সে ভারদাকে ছুঁয়ে কথা দেয়, তোর জন্য হয় আমি শিকারী হব আর না হয় শিকার হব, তুই যখনই আমাকে ডাকবি আমি তখনই হাজির হব। এই বলে সেদিনের পর থেকে ভারদা আর দেবা আলাদা হয়ে যায়। কিন্তু ভারদা এটা মনে প্রাণে বিশ্বাস করে যে একদিন না একদিন দেবা তার কাছে ঠিকই ফিরে আসবে, কারণ দেবা হলো ভারদার সালার বা ডান হাত। তারপর মুভির সিন কাট হয়ে চলে যায় দিল্লি শহরে। সেখানে আমরা দেখতে পাই একজন হ্যাকার গত 7 বছর ধরে একজন মানুষকে ট্রেস করে চলেছে। আজ হঠাৎ করে জানতে পারে যাকে সে ট্রেস করছে তার মেয়ে একটি ফেক পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়া আসছে। এখন মেয়েটাকে আর কারা কেনই বা তাকে খুঁজে বেড়াচ্ছে সেটা আমরা পরে জানতে পারবো। এখন মেয়েটি ইন্ডিয়া আসছে শুনে দেশের কণায় কণায় লোক রেডি হয়ে যায় তাকে ধরার জন্য। এদিকে যার মেয়ে ইন্ডিয়ায় আসছে তার নাম কৃষ্ণকান্ত, তাকে ধরার জন্য দেশের বড় বড় মাফিয়ারা গত 7 বছর ধরে অপেক্ষা করছে। এখন এই নিউজ কৃষ্ণকান্তের কাছে পৌঁছালে সে সাথে সাথে কল দেয় বেলাল নামের একজন লোকের কাছে। সে জানায় আমার মেয়েকে বারবার মানা করা সত্ত্বেও সে আমার সাথে জেদ করে ইন্ডিয়ায় গেছে, এখন যে করেই হোক তুমি তাকে রক্ষা করো। আর সে জানায় তার মেয়েকে এই সব মাফিয়ার কাছ থেকে শুধুমাত্র একজন লোকই উদ্ধার করতে পারবে বা রক্ষা করতে পারবে, আর সে হলো
দেভা। আর তাই বিলাল দেভাকে সবকিছু জানায়। দেভা সবটা জানার পরে ওই মেয়েকে এয়ারপোর্ট থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যেতে বলে। তারপর তারা চলে যায় মেয়েটিকে উদ্ধার করার জন্য। তারা প্রথমেই পার্কিং এ থাকা মাফিয়াদের গাড়িতে এক্সপ্লোসিভ সেট করে আর তারপর মেয়েটিকে মারাত্মক এক ভেলকি দিয়ে উদ্ধার করে নিয়ে যায়। আর এই মেয়েটির নাম হচ্ছে আধায়া। আধায়ার চোখের সামনে মানুষজন সব পাখির মতো মারা যাচ্ছে। যেহেতু আধায়া এই সব দেখে অভ্যস্ত না, তাই আধায়া প্রচন্ড ভয় পেয়ে যায়। আর ভয়ে সে উদ্ধার হওয়ার পরে বলতে থাকে, আমাকে পুলিশে দিয়ে দাও। কিন্তু বিলাল বলে, এখানে স্বয়ং প্রধানমন্ত্রী আসলেও তোমাকে বাঁচাতে পারবে না। এরপর আধায়ার বাবাকে ফোন দিলে সে আধায়াকে বলে বিলাল তাকে যাই বলবে সে যেন তার কথা শুনে। আর এরপর আধায়াকে আনা হয় দেভার মায়ের কাছে। দেভা এবং দেভার মা সেই ছোট্টবেলায় পালিয়ে এসেছে আসামের তিনসুকিয়া গ্রামে, যেটা ইন্ডিয়া ও মায়ানমার বর্ডারে অবস্থিত। ওই গ্রামেরই একজন লোক আধায়াকে দেভার মার কাছে নিয়ে আসে ইংলিশ টিচারে নিয়োগ দেওয়ার জন্য, কারণ এখানে দেবার মা গরিব বাচ্চাদের জন্য একটা স্কুল খুলেছে। প্রথমে দেবার মা আধায়াকে নিতে চায় না, কারণ আধায়া ছিল এই গ্রামে সম্পূর্ণ নতুন। কিন্তু আধায়া কোনোভাবে দেবার মাকে কনভিন্স করে এবং দেবার মা তাকে নিয়ে নেয়। এদিকে আধায়া তাদের হাত থেকে পালিয়েছে শুনে সেই মাফিয়াদের পুরো মাথা নষ্ট হয়ে যায়। আর এই মাফিয়াদের কাছে পুরো ইন্ডিয়ার সিসিটিভি ক্যামেরার একটি করে অ্যাক্সেস রয়েছে, তাই ইন্ডিয়ার কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছুই তারা দেখতে পারে। আর তারপর সিন চলে যায় হায়দ্রাবাদে। এখানে আমরা পাগলপ্রায় একটা মহিলাকে দেখতে পাই, যার নাম রাধারামা। কিন্তু তোমরা জানলে অবাক হবে, এই মহিলাটি 7 বছর আগে ইন্ডিয়ার একটা ত্রাস ছিল, আর তার এই অবস্থার পেছনে রয়েছে কৃষ্ণকান্তের হাত। তো রাধারামা যখন জানতে পায় কৃষ্ণকান্তের মেয়ে পালিয়েছে, তখন রাধারামা আরো পাগলামি শুরু করে। তো এরপরে আমরা দেখতে পাই একটি দলকে বলা হয় আধায়ার নামে একটি মার্ডার কেস দিতে, যাতে করে তাদের পাশাপাশি পুলিশও আধায়াকে খুঁজতে থাকে। আর এখানে আমরা দেভাকে দেখতে পাই। তো দেভার সম্পর্কে জানতে হলে আমাদের আগে জানতে হবে 7 বছর আগে কি ঘটনা ঘটেছে। তো যাই হোক, এর আগে আমরা দেখতে পাই দেবা এখন তার মায়ের একদম বাধ্য সন্তান হয়ে গিয়েছে। বর্তমানে সে মেকানিকের কাজ করে, সে চাইলে লোহা দিয়ে সবকিছুই বানাতে পারে। তো গত 7 বছর আগে দেবা কি এমন করেছে যে পুরো ইন্ডিয়া সহ তার বন্ধু তার শত্রুতে পরিণত হয়েছে? এইটা রয়ে গেল গল্পের আরেকটা টুইস্ট। এইটা আমরা জানতে পারবো গল্পের মাঝখানে, তাই স্কিপ না করে দেখতে থাকো। তো এই এলাকার পাশেই রয়েছে কয়লার খনি, আর দেবা তার অবসর সময় কাটায় এইখানেই। দেবার বন্ধু বলতে এখন এই বাচ্চাগুলোই। এই গ্রামের কেউ এখনো পর্যন্ত জানে না দেবার আসল রূপ। কিন্তু এদিকে দেবার মাকে দেখা যায় সে সব সময় যেন কোনো এক অচেনা ভয়ে থাকে। যেমন 6টার পরে দেবা বাসায় আসলেই যেন দেবার মা একদম পাগল প্রায় হয়ে যায়। দেবার হাতে যদি তার মা সামান্য একটা প্লাস্টিকের ছুরিও দেখে, তাতেও সে ভয়ে কাতর হয়ে যায়। একদিন দেখা যায় কিছু গুন্ডা এসে আধায়াকে দেবার সামনেই খুব বাজেভাবে টিজিং করতে থাকে। তো এত সুঠাম দেহের অধিকারী দেবা এগুলো দেখেও তাদেরকে কিছুই বলে না। আর এটা দেখে আধায়া যেন একদম হতবাক হয়ে যায়, আর মনে মনে বলে হয়তোবা সে পুরুষই না। তো এটা দেখে কিন্তু বোঝা যায় দেবা একটি ঘুমান্ত সিংহ। যদি সে জেগে উঠে তাহলে তার থাবায় পুরো পৃথিবীকে গ্রাস করে নিবে। তো এবার আমরা চলে যাই আধায়ার পিছনে যারা লেগে আছে তাদের পাওয়ার সম্বন্ধে কিছু জানতে। তো এরা যে কোন লেভেলের পাওয়ারফুল ব্যক্তি তা জানতে আমরা চলে যাই গুজরাটের একটি পোর্টে, যেখানে $100 মিলিয়ন একটি আর্মস শিপমেন্টের কাজ চলছে। আর এই আর্মসগুলো হচ্ছে রাধারামার, যেগুলো নেপালে পৌঁছে দিতে হবে। তো দেখতে পাই এখানে বিদেশি একজন লোক বলে, মাত্র এই কয়জন লোক মিলে এতগুলো আর্মস কিভাবে ইন্ডিয়া থেকে পাড়ি দিবে? দেখে তো মনে হচ্ছে এরা বর্ডারেই ধরা পড়ে যাবে। এই কথা বলার পর যখন তাদের অস্ত্র বোঝাই করা ট্রাক পোর্ট ছেড়ে যেতে চায়, তখন পুরো পুলিশ ফোর্স এসে তাদেরকে ঘিরে ধরে। কিন্তু এই অফিসাররা যেই না ট্রাকের দরজা খুলে, তখন ভয়ের চোটে তাদের জান বেরিয়ে যেতে চায়। তারা একটি সিল দেখে এতটাই ভয় পায় যে তাদেরকে দেখে মনে হয় যেন তাদের চোখ ভয়ে বের হয়ে আসবে। এটা এমন একটি সিল যাকে চেক করা তো দূরে থাক, কারো আটকানোরও সাধ্য নেই। আর এইটাই হলো সেই খানসারের সিল। আর এই খবর যখন মিনিস্টারের কাছে চলে যায় যে খানসারের গাড়ি আটক করা হয়েছে, তখন সে ভয়ে কাঁপতে থাকে আর পুরো দেশে রেড অ্যালার্ট জারি করে দেয়, যাতে কেউ এই গাড়িগুলোকে না আটকায়। এরপর আমরা দেখতে পাই আধায়াকে ধরার জন্য সবার কাছে ছবি পাঠানো হয়।
আর তখন সেই ইফটিজিং করা গুন্ডাগুলোর কাছেও আধায়ের ছবি চলে যায়। সাথে সাথে তারা সেই মাফিয়াকে ফোন করে বলে দেয় আধায়া কোথায় আছে আর তার ঠিকানা। আর তারপরই পুরো টিম বেরিয়ে পড়ে তিনসুকিয়ায় আধায়াকে ধরার জন্য। সেদিন দেভাকে খাবার দিয়ে আসার দায়িত্ব ছিল আধায়ার, আর আধায়া দেভাকে খাবার দিতে যায়। আধায়াকে দেখে দেবা যখনই বলতে যাবে ওই দিন প্রতিবাদ না করার কথা, ঠিক তখনই রাধারামার লোকজন এসে আধায়াকে ধরে নিয়ে যেতে থাকে। আর এসব দেখেও দেবা সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে, কোনো প্রতিবাদ না করেই। আর তখনই সেইখানে দেবার মা উপস্থিত হয়, আর এরকম অবস্থা দেখতে পেরে বলতে থাকে, আরে এখানে কি এমন কোনো পুরুষ নেই যে এই মেয়েটাকে বাঁচাতে পারে? দেভার মায়ের এরকম কথা শুনে সেখানকার লোকজনরা বলতে থাকে, তোমার ছেলে কি পুরুষ না নাকি যে আমাদেরকে বলছো? আর তখনই ওই গুন্ডারা সিদ্ধান্ত নেয় যে দেবাকে মেরে ফেলবে। তখন তারা দেবার দিকে এগিয়ে আসতে থাকে। তখন দেবার মা বলে, দেবা, এতদিন আমি তোকে যেই প্রতিজ্ঞা দিয়ে আটকে রেখেছি, এখন আমি তা উঠিয়ে নিলাম। তুই ওদের হাত থেকে আধায়াকে বাঁচা, হয় ওদের পায়ে পড়, নয় ওদের ঘাড় থেকে মাথা নামিয়ে দে। তো মায়ের এই কথা শুনে মনে হয় যেন দেবার ভিতরের ঘুমন্ত বাঘ জেগে উঠেছে। যেই আসছে দেবা তাকে তুলোর মতো উড়িয়ে দিচ্ছে। এদিকে এসব দেখে তো গ্রামবাসীরা পুরাই অবাক। দেভার এরকম রূপ দেখে আধায়া তো পুরো শকড হয়ে যায়, কারণ এখানে কেউ কল্পনাও করতে পারেনি যে দেভা কোন লেভেলের ফাইটার। তো এরকম কিছুক্ষণ ফাইট চলতে থাকে। আমরা দেখতে পাই দেভা খালি হাতে যেন সবার হাড়গোড় গুঁড়ো করে সবাইকে শেষ করে দিচ্ছে। কিন্তু তারপরেই দেখা যায় দেবার মা তাড়াহুড়া করে ম্যাপে তারা এখন কোন এলাকায় গিয়ে লুকাবে এটা খুঁজছে, কারণ দেবা এর মধ্যেই তার ভয়ানক রূপে ফিরে এসেছে। আর এখন সে চাইলে পুরো পৃথিবীটাকেই তছনছ করে দিতে পারে। আর এদিকে আধায়াকে পাওয়া গেছে শুনে সেই আর্মসের গাড়িবহরকে ফোন দেয় আর বলে এই গাড়িতেই যেন আধায়াকে খানসারে নিয়ে আসে। আর এই আদেশ পেয়ে তারা যাওয়ার সময় পথেই আধায়াকে আর বেলালকে গাড়িতে ওঠায়। আর গাড়িতে ওঠানোর সময় আধায়ের হাতে খানসারের সিল মেরে দেয়। বিলাল যখন আধায়ার হাতে খানসারের সিল দেখতে পায় তখন তার চোখ একদম ছানাবড়া হয়ে যায়। কিন্তু আধায়াদের নিয়ে যাওয়ার সময় দেভার মা সেটা দেখে ফেলেছিল। সে কোনোভাবেই চায় না যে তার ছেলে আবার কোনো ঝামেলায় জড়াক, কিন্তু কিভাবে যেন সে মেয়েটির প্রতি অনেক মায়া অনুভব করে। আর তাই তো সে দেবাকে আদেশ করে যেন মেয়েটিকে সে বাঁচিয়ে আনে। আর এই আদেশ পেয়ে দেবা তার সব অত্যাধুনিক অস্ত্র নিয়ে হাজির হয় মেয়েটিকে বাঁচিয়ে আনার জন্য। আর এদিকে আমরা দেখতে পাই কৃষ্ণকান্ত রাধারামার কাছে এসে বলে, আমি এসেছি, এবার আমার মেয়েকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো। তখন হুঙ্কারি মা বলে, তোকে তো মারবই, তার আগে তোর সামনে তোর মেয়েকে মারবো। কৃষ্ণকান্ত বলে, তোমরা যদি জানো এতদিন আমার মেয়ে কার কাছে ছিল তাহলে তোমরা তাকে নিজেই ছেড়ে দিবে। তো এরপরে যখন কৃষ্ণকান্ত দেবার নাম বলে সাথে সাথেই হুঙ্কারি মা ভয়ের চোটে কাঁপতে থাকে, যেন মনে হয় তাকে দেখে সে যেন তার সামনে স্বয়ং আজরাইলকে দেখছে। সিনটা অনেকটা এরকম যে মনে হচ্ছে হুঙ্কারি মা দেভার কথা শুনে পাগল হয়ে যাচ্ছে আর রাধারামা পাগল থেকে ভালো হয়ে গেছে। একবার চিন্তা করেন, যেই গ্যাংয়ের নাম শুনলে পুরো ইন্ডিয়া ভয়ে কাতর হয়ে যায় আর তারাই নাকি দেবার ভয়ে কাতরাচ্ছে। তো এরপরে সিন চলে যায় দেবার কাছে। আমরা দেখতে পারি দেবা সেই ভ্যালিতে চলে যায় আর ওখানে গিয়ে তার রকেট লঞ্চার দিয়ে উপর থেকে পুরো ভ্যালিটাকে তছনছ করে দিচ্ছে। তার কাস্টমাইজ করা মেশিন গান দিয়ে একের পর এক মাফিয়াদের ছিন্ন ভিন্ন করে দিতে থাকে। ভাইরে ভাই, এইরকম অ্যাকশন সিন দেখে তো আমার গায়ের লোম শিউরে উঠেছে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের গায়ের লোমও শিউরে উঠবে। এই মুভিতে ডিরেক্টর দেবাকে যেই পাওয়ারফুল একটা ক্যারেক্টার দিয়েছে, এটা দেখে আপনিও দেবার উপর ক্রাশ খেয়ে যেতে বাধ্য হবেন। তো এদিকে অনেকক্ষণ যাবৎ এই ভয়ানক তাণ্ডব চলতে থাকে আর ওইদিকে আমরা দেখতে পাই রাধারামা পাগল থেকে ভালো হয়ে গেছে আর কৃষ্ণকান্তকে বলছে, আমি জানি তোর মেয়েকে বাঁচালে একমাত্র দেবাই বাঁচাতে পারে, তাই আমি বুদ্ধি করেই খানসারের সিলমোহর লাগানো গাড়িতে ওই মেয়েকে নিয়ে আসতে বলেছি, কারণ আমি জানি এই গাড়ি বহরকে একমাত্র দেবাই থামাতে পারবে। আর এই গাড়ি থামালে কি হবে সেটা তো তুই ভালো করেই জানিস। এই গাড়ি হলো খানসারের রাজা ভারদারাজ মান্নারের, আর যে কিনা একসময় দেবার জিগরি দোস্ত ছিল। আর এবার যখন দেবা ভারদার গাড়ি আটকিয়েছে তাহলে বুঝাই যাচ্ছে যে তাদের মধ্যে যুদ্ধ শুরু হবে। আর এই যুদ্ধে একজন না একজন তো মারা পড়বেই।
এদিকে ভারদার কাছেও এই খবর পৌঁছে যায়। আমি জানি দেবা ছাড়া এই গাড়ি আটকানোর সাহস কারোই নেই, কিন্তু গাড়ি আটকানোর নিয়ম অনুযায়ী এবার তাকে মরতেই হবে, কারণ এই নিয়ম সে নিজেই করেছে। তার মানে এখানে আমরা ভারদার কথা অনুযায়ী বুঝতে পারছি এই নিয়ম আর খানসারের সিলমোহর দেবাই বানিয়েছিল। তার মানে দেবা খানসারের খুব বড় একটা পার্ট, আর এই কারণে তার হাতের সিল দেখে ওখান থেকে সবাই পালিয়ে যেতে থাকে। একটা কথা বলে রাখছি, এই সিলটাকে এখানে এমনভাবে উপস্থাপন করা হয় যেন দেবা খানসারের খুব ভয়ানক একটা ত্রাস। তো মুভির এই পার্টটি শেষ করার আগে আমি আপনাদেরকে বলবো, এক্সপ্লেইন দেখার পরে একবার হলেও ফুল মুভিটা আপনারা দেখবেন, কারণ মুভির দেখানো এই অ্যাকশন পার্টে এমন এমন সিন আর ডায়লগ আছে যা আপনাদের হোশ উড়িয়ে দেবে। সবার কথাবার্তার ভঙ্গি আর চোখ মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারবেন দেবা আসলে কত বড় আতঙ্ক এই খানসারের জন্য। এরপরে সিন চলে যায় আধায়া আর বিলালের কাছে। এখানে আমরা দেখতে পারি বিলাল আধায়াকে খানসারের কাহিনী শোনাচ্ছে। চলুন তাহলে আধায়ার সাথে আমরাও জেনে নেই খানসারের কাহিনী। তো এই ঘটনার শুরু হয় এখন থেকে 1000 বছর আগে। একদল ভয়ানক ডাকাত ছিল যারা একের পর এক লুট করে খানসার নামের এই ভয়ানক সাম্রাজ্য তৈরি করেছিল। তো তাদের এই গোষ্ঠীতে 3টি বংশ ছিল। তাদের মধ্যে এক ছিল মান্নার জাতি, যাদের প্রতীক ছিল ষাঁড়। 2 ছিল সরেঙ্গা, যাদের প্রতীক ছিল সিংহ। আর 3 নম্বর ঘানিয়ারা কাবিলা, যাদের প্রতীক ঈগল। এই 3 জাতি মিলেই শত শত বছর ধরে খানসারকে শাসন করে আসছিল। তারা এতটাই ভয়ানক ছিল যে ব্রিটিশরা পুরো ইন্ডিয়া শাসন করলেও এই খানসারকে কখনোই তারা দখল করতে পারেনি। এরপর 1947 সালে ইন্ডিয়া যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়, তখন এই খানসারের প্রধান ছিল মান্নার জাতির শিব মান্নার। সে পার্লামেন্টে গিয়ে খানসারকে ইন্ডিয়ার ম্যাপ থেকে মুছে দেয়, আর সে বলে এখন থেকে ইন্ডিয়ার কোনো রুলস খানসারে চলবে না, কিন্তু খানসারের সব রুলস ইন্ডিয়াকে কড়ায় গণ্ডায় মানতে হবে। তো এরপর থেকে ইন্ডিয়ার সকল আনলিগেল কাজের মধ্যে খানসারের একটি ফিক্সড পার্সেন্টেজ থাকে। তাদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল ভয়, যা দিয়ে তারা পুরো ইন্ডিয়াতে রাজ করতে থাকে। এভাবেই শিব মান্নার একদিন পুরো খানসারকে একটি নিয়মের মধ্যে আনতে একটা সংবিধান তৈরি করে, যার নাম নিবন্ধন, যার মধ্যে পুরো খানসারকে 101 ভাগে ভাগ করা হয়। আর সেখানে প্রতিটি সেক্টরে একজন নায়ক সেট করা হয়। সেই 101 জনের মধ্যে 61 জনকে বানানো হয় গভর্নর, আর 8 জনকে বানানো হয় মন্ত্রী। সেই সাথে সাথে শিব মান্নার হয় এই খানসারের রাজা। কিন্তু 1985 সালে যখন শিব মান্নার মারা যায়, তখন নিয়ম অনুসারে এই সাম্রাজ্যের রাজা হওয়ার কথা ছিল সাওরেঙ্গা বংশের লিডার ধারা। কিন্তু আমরা দেখতে পাই শিব মান্নারের ছেলে রাজা মান্নার কোনোভাবেই তার বাপের আসন ছাড়তে চায় না। তাই সে সিদ্ধান্ত নেয় রাতের আধারেই পুরো সাওরেঙ্গা বংশকে শেষ করে দেওয়া, কারণ সাওরেঙ্গারা অন্যদের চেয়ে অনেক শক্তিশালী ছিল। তাই তাদের সাথে রাতের অন্ধকারে ছাড়া দিনের আলোতে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব না। আর এর জন্যই রাজমান্নার চিন্তা করে বুড়ো থেকে শুরু করে বাচ্চাদের পর্যন্ত আর বাঁচিয়ে রাখবে না। যাই হোক, এই হত্যাকাণ্ডের পর রাজা মান্নার আসনে বসে। তো এরপর রাজা মান্নার সেই 8টি আসনের মধ্যে 5টি আসনই দিয়ে দেয় ঘানিয়ারা বংশকে, আর বাকি 3টি আসন ভাগ করে তার নিজের লোকেদের মধ্যে। এর মধ্যে ছিল তার শালক ভালি, আর প্রথম স্ত্রীর সন্তান রুদ্রা, তার মেয়ে রাধারামা, আর রাধারামার জামাই ভারবা। রাজা মান্নারের কিন্তু আরো 2 ছেলে ছিল, কিন্তু সেই ছেলেগুলো ছিল তার দ্বিতীয় পক্ষের, মানে তার দ্বিতীয় স্ত্রীর। ভারদা রাজা মান্নার কিন্তু তাদেরই একজন। কিন্তু ছোটবেলায় সে তার বন্ধুর জন্য একটি টিয়েটরি দিয়ে দেওয়ায় ভারদা রাজা মান্নারকে সে সবকিছু থেকে বঞ্চিত করেছে। যাই হোক, এইভাবেই রাজা মান্নার তার সাম্রাজ্য চালাচ্ছিল। তো একদিন কিছু জরুরি কাজের জন্য রাজা মান্নার খানসারের বাইরে যায় এবং তার অবর্তমানে তার মেয়ে রাধারামাকে সকল দায়িত্ব দিয়ে যায়। এই সিদ্ধান্তে রাধারামা পুরোপুরি দ্বিমত ছিল, কারণ রাজা যদি খানসারের বাইরে যায় তাহলে শকুনেরা যখনই যেটা ইচ্ছা করতে পারে। এদিকে রাজমান্নারের জামাই ভারবা তাকে একটি প্রশ্ন করে, বলে আপনি রুদ্রাকে মন্ত্রী বানিয়েছেন, কিন্তু ভাদ্রাকে সবকিছু থেকে বঞ্চিত করেছেন। সেও তো আপনার সন্তান। আমি জানি আপনি মন থেকে তাকে এখনো ভালোবাসেন। এখনো খাবার টেবিলে একটি সিট খালি রাখেন আপনি ভারদার জন্য। তাই আমি চাই আপনি ওর সব ভুল মাফ করে তাকে আবারও একটি সুযোগ দিন। আর এসব কথা শুনে রাজমান্নার বুঝতে পারে আসলেই সে এতদিন ভাদ্রার উপর কতটুক অন্যায় করেছে।
তাই সে সিদ্ধান্ত নেয় সে বেঁচে থাকাকালীন ভার্দাকে এই সাম্রাজ্যের একজন সর্দার বানাবে। তারপর সে রাজসভায় সবাইকে বলে, তোমাদের মন্ত্রীদের মধ্যে একটি সিট আমি ভার্দার জন্য চাই। আর সেটার জন্য রাজমান্নার এবার রাঙ্গা নামের একটি মন্ত্রীর সিট চেয়ে বসে। রাঙ্গা তো এই সিদ্ধান্তে একদম হতবাক হয়ে যায়। এরপর রাজমান্নার বলে, আমি বাইরে থেকে আসার পরে ভার্দার এই সাম্রাজ্যের একজন সর্দার হবে। রাজার এই সিদ্ধান্তে পুরো মন্ত্রিসভা যেন এক ভয়ানক হুমকির মুখে পড়ে যায়, বিশেষ করে রুদ্রা, কারণ সে ছোটবেলা থেকেই ভাদ্রাকে দুই চোখে দেখতে পারত না। তাই সে রাঙ্গাকে কান পরা দিয়ে একদম বিষিয়ে তুলতে থাকে। রুদ্রা বলে, জানিস রাঙ্গা, কেন তোর কাছ থেকে আসনটি নিয়ে নেওয়া হলো? কারণ অনেক বছর আগে তোর বাবাকেই ভার্দা করি দিয়েছিল, আর এত বছর পরে সেই ভিক্ষা দেওয়া টেরিটরি এখন ছিনিয়ে নেওয়া হলো। তো এই সব কিছুর মধ্যেই জামাইবাবু ভার্বাকে আমরা বলতে শুনি যে এই সাম্রাজ্যের সংবিধানের মধ্যে লেখা আছে যে যে সবচেয়ে বেশি শক্তিশালী সেই সাম্রাজ্যের মালিক হবে। তাই তুমি যদি রাজমান্নারের চেয়েও বেশি শক্তিশালী হতে পারো তাহলে এই কুর্সি তোমার হয়ে যাবে। এখন এই চেয়ার তোমার নিজের করে রাখার একটাই উপায় আছে, আর তা হলো ভার্দাকে শেষ করে দেওয়া। ভার্দাই যদি না থাকে তাহলে রাজমান্নার কাকে সর্দার বানাবে? এই সব কথা শুনে রুদ্রা এবং রাঙ্গা তাদের নিয়ত চেঞ্জ করে ফেলে এবং আজকে রাত্রেই ভার্দাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তো এর পরের সিনে আমরা দেখতে পারি রাঙ্গা এবং রুদ্রা মিলে ভার্দার এলাকায় গিয়ে হামলা চালায়। আর একসময় গিয়ে ভার্দাকেও তারা আটক করে এবং ভার্দাকে যখনই মেরে ফেলতে যাবে তখনই রাধারামা রাজপ্রাসাদের ঘণ্টা বাজিয়ে দেয় আর সিজ ফায়ার জারি করে। আর এখানে আমরা জানতে পারি এই ঘণ্টা বাজালে কারো ক্ষমতা নাই যুদ্ধ চালিয়ে যাওয়ার, আর এই জন্য তারা ভার্দাকে না মারতে পেরে প্রাসাদে চলে আসে। প্রাসাদে এসে এরপর তারা মুখোমুখি হয় রাধারামার। রাধারামা বলে, আমি জানতাম আমার বাপ না থাকলে তোরা এই সবই করবি, তাই আজকে থেকে আমি অনির্দিষ্টকালের জন্য সিজ ফায়ার জারি করলাম, যাতে এখন থেকে কেউ সাহস না পায় যুদ্ধ চালিয়ে যাওয়ার। কিন্তু রুদ্রা বলে, আমি মাত্র 9 দিনের জন্য সিজ ফায়ার মেনে নিব, আর তারপর একটি ভোটিং হবে সিজ ফায়ার তুলে নেওয়ার জন্য, আর সেই ভোটে যদি সিজ ফায়ার তুলে নেওয়ার পক্ষে বেশি ভোট হয় তাহলে এই আসনে আমি বসবো। দেখলেন তো কত বড় হিটলার নিজের বাবার আসনটাই ছিনিয়ে নিতে চায়। তো এই ঘটনার পর পুরো খানসারে একটি থমথমা পরিবেশের সৃষ্টি হয় আর সবাই প্রস্তুতি নিতে থাকে এক ভয়ঙ্কর যুদ্ধের। তো এই যুদ্ধের জন্য সব মন্ত্রীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভয়ানক সব আর্মিদের আনতে থাকে। এদিকে ভার্দা তার পক্ষে যুদ্ধ করার জন্য কাউকেই আনতে পারে না। সে চিন্তা করতে থাকে তার পক্ষে যুদ্ধ করার জন্য কাকে আনবে। তখনই তার ছোট ভাই বলে, সব মন্ত্রীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভয়ানক সব আর্মি নিয়ে এসেছে, তাদের কাছে রয়েছে আধুনিক সব অস্ত্র। বল ভাইয়া, আমাদের আর্মি কবে আসবে? তো তার প্রশ্নের এই উত্তর ভার্দার কাছে নেই। ভার্দা কেবলমাত্র একজনকেই চেনে, আর সে হচ্ছে ভার্দার ছোটবেলার জিগরি দোস্ত দেভা। আর ভার্দা বিশ্বাস করে যে দেবা যদি তার পাশে থাকে তাহলে দেবার সামনে কোনো আর্মি দাঁড়াতে পারবে না। তাই ভার্দা আর কোনো কিছু চিন্তা না করে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে দেভাকে আনার জন্য। আর যখনই তাদের দেখা হয়, অনেক দিন পরে দেখা হওয়াতে দুই বন্ধু আবেগ আপ্লুত হয়ে দুইজন দুইজনকে জড়িয়ে ধরে আর বুঝতে পারে নিশ্চয়ই ভার্দার কোনো বড় বিপদ হয়েছে। তো এরপর দেবার মাও ভার্দাকে দেখে খুব খুশি হয় এবং ছোটবেলার মতো নিজের হাতে খাইয়ে দেয়। এরপর ভার্দা দেবাকে সব কিছু খুলে বললে দেবা বলে, দাঁড়া, আমি আমার মার কাছে পারমিশন নিয়ে আসি। প্রথমে না বললেও তারপরে তার ভার্দাকে দেভার দেওয়া ছোটবেলার কথা মনে পড়ে যায়, আর এবার দেভার মা দেবাকে অনুমতি দিয়ে দেয়। সিন চলে যায় খানসারে। এই প্রথম 25 বছর পর দেবা আবারও খানসারে পা রেখেছে। ভার্দা মাত্র একজনকে এনেছে দেখে ভার্দার ভাই রেগে যায়, কিন্তু ভার্দা তো জানে দেবা কি জিনিস। দেবা যদি একবার তার আসল রূপে ফিরে আসে আর তাণ্ডব শুরু করে তাহলে এই খানসারের জন্য একমাত্র দেভাই যথেষ্ট। এবার রুদ্রা সর্দার নারায়ণের ছেলে বিষ্ণুকে পাঠায় ভার্দার রাতের ঘুম উড়িয়ে দেবার জন্য। নারায়ণ ছিল খারিয়ানা বংশের প্রধান, আর সে চাইতো তার ছেলে যেন পরবর্তীতে সর্দার হয়। তো এদিকে রুদ্রার কথা শুনে বিষ্ণু প্রতিদিনই ভার্দাকে অপমান ও ছোট করতে থাকে।
কখনো মাঝরাতে আতশবাজি ফুটিয়ে, আবার কখনো মুখের সামনে থেকে ভাত কেড়ে নিয়ে ভারদাকে চরম লেভেলের অপমান করতে থাকে। কিন্তু এখানে ভারদারও কোনো কিছু করার নেই, কারণ সে যদি এখন সিজ ফায়ার জারি না মেনে কোনো ঝামেলায় জড়ায় তাহলে সে আর কখনো সর্দার হতে পারবে না। তো দেভার সামনেই ভারদাকে এমন অপমান করতে দেখে দেভার শরীরের রক্ত তো টকবগিয়ে ফুটতে থাকে, কিন্তু ভারদা বারবার দেবার হাত চেপে রেখে তাকে থামিয়ে দেয়। এভাবেই ভোটিংয়ের দিন কাছিয়ে আসতে থাকলে রাধারামা আর তার মামা মিলে হিসেব করতে থাকে ভোট কোন দিকে বেশি পড়বে। তারা চায় যেন সিজফায়ার বহাল থাকে, আর অন্যদিকে রুদ্রা চায় সিজফায়ার তুলে নিতে। তাই রুদ্রা সবার ভিতরে এক প্রকার ভীতি সৃষ্টি করে সবাইকে তার পক্ষে আনতে থাকে। এদিকে রুদ্রা পাণ্ডিত নামের একজন লোককে বাহির থেকে হায়ার করে নিয়ে আসে, আর এই পাণ্ডিতকে দেখতে ভয়ানক মনে না হলে সে যে কত বড় ভয়ানক আর সাইকো সেটা আপনারা একটু পরে দেখলেই বুঝতে পারবেন। আর এই পণ্ডিত এতই বিভস্ত্র যে সে তার বুদ্ধি আর শক্তি দিয়ে পুরো খানসারকে তছনছ করে দিতে পারে। এবার সিনে আমরা নারায়ণের ছেলে বিষ্ণুর চরিত্র সম্পর্কে জানতে পারি। খানসারে মাহারা নামের একটি অঞ্চল ছিল, সেখানে উপজাতিদের পেলে পুষে বড় করা হতো শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। বিষ্ণু প্রতিদিন সেই মাহারাতে গিয়ে ঘুড়ি উড়াতো, আর সেই ঘুড়ি নিজে হাতে কেটে দিত এটা দেখার জন্য যে সেই ঘুড়ি কোন বাড়িতে গিয়ে পড়ে। তো যেই ঘরে বিষ্ণুর ঘুড়ি উড়ে গিয়ে পড়তো সেই ঘর থেকে একটি মেয়েকে বিষ্ণু তুলে নিয়ে আসতো মনোরঞ্জনের জন্য, আর এরপর সেই মেয়েটিকে কেটে হত্যা করত। প্রতিদিন যখন বিষ্ণু মাহারাতে আসতো তখন ভারদাকেও জোর করে সেখানে নিয়ে আসা হতো, কিন্তু এই ঘটনা কখনো দেবাকে ভারদা বলেনি, কারণ এই ঘটনা যদি দেবা জানতে পারে তাহলে বিষ্ণুকেই কেটে সে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু হঠাৎ একদিন সেই মাহারাতে দেবা উপস্থিত হয়ে গেলে ভারদার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। প্রথমে তো দেবা কোনো কিছুই বুঝতে পারে না, কিন্তু এরপর যখন বিষ্ণু একটি ছোট্ট মেয়েকে টেনে হেঁচড়ে নিয়ে আসে তখন দেবার কাছে সব ক্লিয়ার হয়ে যায়। তখন আর তার বুঝতে কিছুই বাকি থাকে না। তখন ভারদা আর দেবাকে আটকে রাখতে পারে না, ওখানে থাকা সব মানুষকে দেবা কুড়াল দিয়ে টুকরো টুকরো করতে থাকে। এ যেন এক মহাপ্রলয়। তখন ভারদার ভাইয়ের আর বুঝতে বাকি থাকে না কেন ভারদা শুধুমাত্র দেবাকে এনেছিল তাদের রক্ষার জন্য। তখন ভারদার ভাই ভারদাকে ভয়ের চোটে বলে, ভাই প্লিজ দেবাকে থামা, তা না হলে ও বিষ্ণুকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। তখন ভারদা বলে, আমি কেন, পৃথিবীর কারো ক্ষমতা নেই ওকে থামানোর, যদি ওকে কেউ থামাতে পারে তাহলে ওটা সে নিজেই। তো এরপর সবাইকে মারার পরে দেবা চলে যায় বিষ্ণুর কাছে, আর ওখানে গিয়ে বিষ্ণুকে টেনে হেঁচড়ে তাদের দেবীর পায়ের নিচে নিয়ে এসে তার মুখে সিঁদুর আর হলুদ রং মাখিয়ে তাকে দেবীর সামনেই বলি দেয়। আর কিছুক্ষণের মধ্যেই বিষ্ণুকে হত্যার খবর পুরো খানসারকে কাঁপিয়ে দেয়। তো এরপর দেখা যায় খানসারের সকল আর্মি এসে দেবা আর ভারদাকে ধরে নিয়ে যায়। পরের দিন তাদের বিচার হবে বলে জানা যায়। কিন্তু রাধারামা নারায়ণের কাছে গিয়ে বলে, দেখো তোমার ছেলেকে খুন করেছে দেবা, এখানে ভারদার কোনো হাতই নেই, তাই আমি আশা করব তুমি ভারদার পক্ষেই থাকবে। কিন্তু এদিকে রুদ্রা নারায়ণের কান পরা দিতে থাকে আর তাকে খেপিয়ে দেয়, বলে ভারদাই দেবাকে ডেকে এনে তোমার ছেলেকে খুন করিয়েছে। এসব শুনে নারায়ণ অনেক ক্ষেপে যায় ভারদার উপর। এর পরের সিনে আমরা দেখতে পাই বিচার শুরু হলে নারায়ণ চলে যায় ভারদার মৃত্যুদণ্ড দিতে। তখন দেবা নারায়ণের হাত পায়ে পড়তে থাকে আর বলে, আমি তোমার ছেলেকে মেরেছি, প্লিজ তুমি ভারদাকে ছেড়ে দাও আর আমাকে শাস্তি দাও। এদিকে ভারদা দেবাকে বাঁচানোর জন্যও ভারদাও মিথ্যা বলতে থাকে। আর খেপে গিয়ে যখন নারায়ণ ভারদাকে মারতেই যাবে ঠিক সেই সময় নিজের প্রাণ প্রিয় বন্ধুকে মারতে দেখে দেবা এক কোপে নারায়ণের হাত কেটে দেয়। চিন্তা করা যায়, আমার তো দেখে মনে হচ্ছে ওর ভিতরে আসলে কোনো কলিজাই নাই, পুরাটাই সাহস। এই দৃশ্য দেখে সেখানকার আর্মিরা ভয়ের চোটে তাদের বন্দুকে ম্যাগাজিনে লোড করতে পারছিল না। তো তখন দেবা বলে, আমি বলেছিলাম ওর গায়ে যেন কেউ হাত না দেয়। এটা বলতেই ওখানকার লোকেরা যখন দেবাকে মারতে আসে তখন দেবা বলে, প্লিজ আই কাইন্ডলি রিকোয়েস্ট। এই কথা বলেই এক কোপে দেবা নারায়ণের ঘাড় থেকে মাথাটাই আলাদা করে দেয়। এ যেন এক হাড় হিম করা পরিস্থিতি। এরপরে দেখা যায় ভারদা ও দেবাকে আবারও জেলে নিয়ে যায়, আর তখন ভারদা দেবাকে বলে, আমি অনেক চেষ্টা করেছিলাম তোকে এখানে না আনতে,
কারণ আমি জানি তুই এখানে এলেই এই অবস্থা হবে। তো ইতিমধ্যেই দেখা যায় যদি রাজমান্নার ফিরে এসে তার ভোট দেয় তাহলে দুপক্ষেই 48 করে ভোট পায়। যেহেতু বিষ্ণু আর নারায়ণ মারা গেছে তাই 101 ভোটের মধ্যে 4 ভোট বাদ দিয়ে হয় 97 ভোট। আর এখন মাত্র শুধু একজনের ভোট বাকি থাকে, সেটা হলো ভারদার। আর এতে আমরা বুঝতে পারি ভারদা যেদিকেই ভোট দিবে সেদিকেই ফাইনাল ভোট হবে। আর এই কারণেই রুদ্রা সিজফায়ার উঠিয়ে নেওয়ার জন্য ভারদাকে হুমকি দিতে থাকে। আর এদিকে রাধারামা এসে ভারদাকে জানায় যদি তুই সিজফায়ার তুলিয়ে নেওয়ার জন্য ভোট দিস তাহলে তোকে আমি সাথে সাথেই শেষ করে দিব। তো এখন ভারদা চিন্তায় পড়ে যায়, সিজফায়ার উঠিয়ে নেওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা। আবার সিজফায়ার না উঠালে সে তার রাজা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারছে না। তো এরপরে ভোটিংয়ের দিন চলে আসলে একে একে সব মন্ত্রীরা এসে ভোট দেয়। আর এখানে আমরা দেখতে পারি সিজফায়ার বহাল থাকার জন্য ভোট পায় মাত্র 38টি, আর তুলে নেওয়ার পক্ষে হয় 48 ভোট। আর ঠিক সেই সময় রাজমান্নার সেখানে চলে আসে। সে তার 15 ভোট দিয়ে দিলেই দুপক্ষের ভোটই 48-48 হয়ে যায়। এবার শুধু বাকি থাকে ভারদার ভোট, সেটা যেদিকেই যাবে সেদিকেই জয়লাভ করবে। এখানে আমরা দেখতে পাই সে আগে থেকেই দেভাকে জানিয়েছিল সে কোন পক্ষে ভোট দেবে। দেভা বলে আমি চাই এই পুরো খানসার তোর হোক, আমি তোর পাশে আছি। এবার ভারদা সিজফায়ার তুলে নেওয়ার পক্ষে ভোট দিয়ে দেয়। আর এটা দেখে রীতিমতো তো রাধারামা আর রাজমান্নার হতবাক হয়ে যায়। তারা চিন্তা করে আরে যাকে বাঁচানোর জন্য আমরা সিজফায়ার জারি করলাম সেই কিনা সিজফায়ার তুলে নিচ্ছে। আর এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় আজ রাত 12টা 1 থেকে খানসারে সিজফায়ার উঠে যাবে। ফলে এইবার শুরু হবে খানসার দখল করার জন্য খানসারে এক ভয়াবহ যুদ্ধ। একদিকে রাধারামা ও রাজমান্নার, অন্যদিকে রুদ্রা ও রাঙ্গা, এমনকি তার মামাও। আর এই যুদ্ধে যে জিতবে সেই হবে খানসারের পরবর্তী রাজা। তাই সবাই সবার আর্মিকে অ্যালার্ট করে দেয় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। এদিকে আমরা রাঙ্গাকে দেখতে পাই সে 100 জন মানুষকে ড্রাগস দিয়ে জঙ্গলি বানিয়ে রেখেছিল, কারণ তার খুব শখ সে ভারদাকে নৃশংসভাবে হত্যা করবে। আর তার প্ল্যান হলো এই জঙ্গলিদের মাঝে ভারদাকে ছেড়ে দিয়ে তাকে শেষ করে দিবে। আর প্ল্যান অনুযায়ী ভারদাকে নিয়ে যাওয়া হয় সেই জঙ্গলিদের আস্তানায়। আর দেভাসহ ভারদার সকল লোকজনকে নিয়ে আসা হয় তাদেরকে জবাই করার জন্য। আর এর জন্য তাদের পাশেই তলোয়ার রেখে তলোয়ার ধার দেওয়া হয়। এটা দেখে দেভা বলে এভাবে ধার দিলে তো শুধু চামড়াই কাটবে, এমনভাবে ধার দে যাতে হাড্ডি সহ কেটে যায়। এই বলেই সে এক মহিলার কাছে যায় তার হাতে একটি ট্যাটু আঁকাতে। দেভা বলে আমার চোখে তুই যা দেখছিস সেটাই আঁক। তো মহিলাটি দেবার চোখ দেখে বুঝে যায় তার চোখে দেখা যাচ্ছে একটি ড্রাগনের ছবি, যেই ড্রাগন পুরো খানসারকে জ্বালিয়ে ছারখার করে দিবে। তাই সে ট্যাটু আঁকতে থাকে। আর যেই তারা সবাইকে জবাই করতে যাবে আর তখনই দেবা শুরু করে এক মহাপ্রলয়। অপরদিকে ভারদা যখন সব জঙ্গলিকে মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছে আর তখনই সেখানে এন্ট্রি হয় দেবার। তো এরপর দেবা সেই একই তলোয়ার দিয়ে তাদেরকে কেটে কুচি কুচি করতে থাকে। একের পর এক সব জঙ্গলিদেরকে মারার পরে চলে যায় রাঙ্গার কাছে। আর তারপর এখানে রাঙ্গার দ্য এন্ড ঘটে। বেচারা তার শখ পূরণ করতে গিয়েছিল আর কি হয়ে গেল। এরপর আমরা দেখতে পারি রাজমান্নার তার মেয়ে রাধারামার সাথে কথা বলছিল। সে রাধারামাকে বলে তুমি কি জানো আমি কেন বাইরে গিয়েছিলাম? আমি জানতে পারি বিশাল এক অস্ত্রের অর্ডার আমাদের এখান থেকে করা হয়েছে, কারণ কেউ একজন চায় আমার চেয়েও শক্তিশালী হওয়ার জন্য। আর তার চেয়েও ভয়ঙ্কর হলো তোমার স্বামী বারবা, কারণ ভারবা মান্নার বংশের কেউ নয়। সে এতদিন আমাদের সাথে মান্নার হওয়ার নাটক করেছে। আর সে হলো আমার 25 বছর আগের শত্রু সাওরেঙ্গা বংশের বংশধর। আমি যখন সবাইকে শেষ করতে বলেছিলাম তখন ভারবাসহ আরো অনেক সাওরেঙ্গাকে এক টানেলে লুকিয়ে রাখা হয়েছিল, কারণ আমি জানতাম একজন সাওরেঙ্গা যদি বেঁচে থাকে তাহলে ঠিকই তারা বদলা নিবে। আর আজ ঠিক তাই হতে চলেছে। তো এরপরে আমরা একজন রক্তাক্ত লোককে দেখতে পাই। সে বলে আমরা এতদিন অপেক্ষায় ছিলাম তোদের শেষ করার জন্য, আজ সে সময় চলে এসেছে। তোর মনে আছে সাওরেঙ্গাদের সর্দার ধারার কথা? তারই তো রাজা হওয়ার কথা ছিল সেই দিন,
কিন্তু তুই সবাইকে মেরে তা হতে দিসনি। কিন্তু সেদিন ধারা মারা গেলেও তোর ছেলে ভারদা তার বাচ্চা ও স্ত্রীকে বাঁচিয়ে দিয়েছিল। বুঝতে পারছেন তার মানে কি? তার মানে সে আর কেউই নয়, সে হচ্ছে দেবা। ভাইরে ভাই, মুভির শেষে এসে এটা কি শুনলাম? আসলে দেবাই হচ্ছে সাওরঙ্গা বংশের সর্বশেষ উত্তরাধিকারী আর এই খানসারের পরবর্তী রাজা, যার পুরো নাম সালার দেবরাথার রাইসা। তাহলে মুভির শেষে এসে আমরা বুঝতে পারি দেবা একজন সাওরেঙ্গা আর সেই হচ্ছে এই খানসারের আসল উত্তরাধিকারী। অথচ সে এসেছে এখানে তার বন্ধুর সাথে দেওয়া ওয়াদা রক্ষা করতে, তার বন্ধু ভারদাকে এই খানসারের রাজা বানাতে। সে কি জানে এই ভারদার বাবা রাজমান্নারই তার বাবার হত্যাকারী? এখন চিন্তার বিষয় হলো এটা জানার পরে দেবা কি করবে। তো এতক্ষণ আমরা মুভিতে যা দেখেছিলাম এটা হচ্ছে মুভির শুরুর কাহিনী থেকে 7 বছর আগের কাহিনী। মানে তখন ওই যুদ্ধের পরে দেবা ভারদাকে রাজার আসনে বসিয়েছিল, কিন্তু তারপর কি এমন হয়েছিল যাতে তাদের দুই বন্ধুর ভিতরে এত শত্রুতা শুরু হলো? আর এখন প্রশ্ন হচ্ছে মুভির শুরুতে দেখা কৃষ্ণাকান্ত আর আধায়ার সাথেই কি সম্পর্ক খানসারের? আর এত কিছুর পরেও কেনই বা দেবা খানসারের গাড়ি আটকিয়ে এক নতুন যুদ্ধের সূচনা করলো? এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাব আমরা সালার 2-তে। আর ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।